বিষয়টি যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আসে তখন এই দাবিতে যারা আছে তাদেরকে পুলিশ লাঠিপেটা করে। এই দুটিকে আপনি আসলে কিভাবে দেখবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য আসলে বিভিন্ন রকম সমস্যার জন্ম দেয় কিনা? আমি এটিগুলি অনেকগুলি উদাহরণ আপনাকে দিতে পারি, কিন্তু আমি দুই একটি বিষয় শুধু আপনাকে স্মরণ করে দিই যে রেলওয়ের জমি জিরাতকে হেফাজতকে দেওয়া, খেলাফতে মজলিসের সঙ্গে 13 দফায় যাওয়া, পাঠ্যপুস্তক থেকে হেফাজতের প্রেসক্রিপশন মতো হিন্দু লেখকদের লেখা বাদ দেওয়া, বইমেলায় পুলিশ চেক করে ইসলাম বিরোধী কোথাও কিছু ছাপা হচ্ছে কিনা সেটা দেখা, দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর ডিগ্রি সম্মান দেওয়া, কওমি জননী যে উপাধি দেওয়া হয় তার সানন্দে গ্রহণ করা, এই সব কিছুই আসলে ক্ষমতায় টিকে থাকার নানা রকম কৌশল মাত্র, যেগুলি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার জন্ম দেয়। জনাব মোহাম্মদ আরাফাত। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, কিন্তু আপনার উদাহরণের যে লিস্টটা এটা অনেক বড় লম্বা, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে এই উদাহরণগুলো যেগুলো দিয়েছেন এগুলো কিন্তু আপনার একই ক্যাটাগরিতে পড়ে না, এক এক রকমের। আমি আপনার প্রথম উদাহরণ থেকে বুঝিয়ে বলি। আপনি বলেছেন যে থেমিসের যে স্ট্যাচুটা, সেইটার যে দাবিটা ছিল সেটি ছিল যে এটা পূর্ণাঙ্গভাবে এটাকে ভেঙে, সরকার কিন্তু সে দাবি মেনে নেয়নি। সরকার যেটি করেছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রেমিসেই এক জায়গা থেকে আরেক জায়গায় রিলোকেট করেছে, যেখান থেকে এটি দেখা যায় না। আবার আপনি খেয়াল করে দেখবেন যে আপনার যে জায়গাতে অরিজিনালি ছিল তার পাশে কিন্তু ঈদগাহ, ওইখানে আপনার ঈদ নামাজটা আদায় করা হয়। তো সেখান থেকে যে জায়গায় এটা সরানো হয়েছে সেটি সুপ্রিম কোর্ট প্রেমিসের মধ্যে কিন্তু আছে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরাফাত ভাই, আমি ছোট্ট করে একটু জানতে পারি বঙ্গবন্ধুর ভাস্কর্য কি এমন কোন জায়গায় হওয়া সম্ভব? আচ্ছা, কথা বলতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, সেটি আসলে আমি একটু অনুরোধ করবো যে এইগুলিটা ঠিক করে দেওয়ার জন্য। আরাফাত ভাই, আমি শুধু একটা কথা একটু বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে বঙ্গবন্ধুর ভাস্কর্য এমন কোনো জায়গায় থাকা সম্ভব যার আশেপাশে সামনে পিছনে কোনো মসজিদ নাই, মানে বা ঈদগাহ ময়দান নাই বাংলাদেশে? আপনার প্রশ্নটা, আমি যে উত্তরটা শুরু করেছিলাম এটা শেষ করলে আপনার জন্য সুবিধা হবে বুঝতে, তখন বুঝবেন এই প্রশ্নটা রেলেভেন্ট না। আমি পূর্ণাঙ্গভাবে শেষ করে ফেলি। হেফাজতিরা কিন্তু আপনার একই সাথে অপরাজয় বাংলা সেটাও সরিয়ে ফেলা, ভেঙে ফেলা, রাজু ভাস্কর্য ভেঙে ফেলা, তারপরে আপনার শিখা নিভিয়ে ফেলা, এগুলো দাবি করেছিল। গভর্নমেন্ট কিন্তু ওগুলো মানেনি, ঠিক আছে, এবং ওগুলো কিন্তু অ্যাকসেপ্ট করেনি। এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য যে বিষয়টি, এটা কিন্তু একটা নৈতিক জায়গা থেকে তারা বলছে ভাস্কর্য হচ্ছে মূর্তি, এটা ভেঙে ফেলতে হবে, বুড়িগঙ্গায় ফেলে দিবে। এটা কিন্তু ওই জায়গাতে গভর্নমেন্ট স্ট্যান্ড নিয়েছে। কিন্তু থেমিসের যে স্ট্যাচুর বিষয়টা, সেটা কিন্তু একটা পার্টিকুলার স্ট্যাচুর ক্ষেত্রে গভর্নমেন্টের স্ট্যান্ড ছিল, রিজনেবল মনে হচ্ছিল গভর্নমেন্টের, যে যেহেতু ঈদগাহ সামনে এটা আছে কিন্তু প্রেমিসের মধ্যেই থাকবে, এবং হেফাজতের এন্টায়ার দাবি কিন্তু এক্সক্লুসিভলি মানা হয় নাই। তাদের দাবি ছিল ভেঙে ফেলা, সরিয়ে ফেলা, কিন্তু এটাকে রিলোকেট করা হয়েছে। আমি মনে করি গভর্নমেন্ট সিদ্ধান্তগুলি নিচ্ছে তার মতন করে, বাংলাদেশের সাধারণ মানুষের পালস বুঝে যেটা রিজনেবল সেটা নিচ্ছে। হেফাজতের সমস্ত দাবি কিন্তু মানছে না। কাজেই আমি মনে করি যে এক্সাম্পল আপনি দিয়েছেন সেই এক্সাম্পলগুলো একই ক্যাটাগরিতে পড়ে না। আরাফাত ভাই, আপনি কি মনে করেন? ডক্টর জাফর রেডি বলছেন যে এটি সরকারের মদদে হচ্ছে, কারণ সরকার এটির মধ্যে আসলে উস্কে দিতে পারে, এবং যাদের আসলে ফেস দেখানোর জায়গা ছিল না, ছাত্রলীগ, যুবলীগ এবং সরকারের বিভিন্ন দুর্নীতি, তার বাইরে অ্যাটেনশন ডাইভার্সন করার জন্য এটি করা হয়ে থাকতে পারে। আমি এই পর্যায়ে আপনার বক্তব্য একটু শুনতে চাই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখন আমার ডক্টর জাফরের যুক্তিযুক্ত মনে হচ্ছে। মোহাম্মদ আরাফাত, দিক থেকে আপনার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে? কারণ হচ্ছে এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। রাইট। কারণ হচ্ছে কি, আমি বলি আপনাকে যে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সকলেই কিন্তু এই যে ধর্মীয় গোড়া যে গোষ্ঠীটা, মৌলবাদী গোষ্ঠীটা যে আপনার আচরণটা করছে তার বিপক্ষে দাঁড়িয়ে। এবং আপনি দেখেন, আপনি শুধু ছাত্রলীগ, যুবলীগ না, বা স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ না, বরং আওয়ামী লীগ দল হিসেবে অনেক পরে রিয়াক্ট করেছে। ইভেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সিম্প্যাথাইজার যারা, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্ট যারা, সকলে কিন্তু মানে একাট্টা হয়ে এটার প্রতিবাদ করছে। এবং আজকে আমি একটা ভিডিও ফুটেজ পেলাম যে একজন ওয়াজকারী, যাকে গ্রাস রুটে একবারে তৃণমূলে একবার গ্রামে আওয়ামী লীগের লিডারশিপ তাকে ধরেছে, তারা ধর্মের বাইরে যে ধর্মের অব্যাখ্যা দিয়ে আপনার মৌলবাদী আপনার মেসেজ তারা ছড়াচ্ছিল। তো আওয়ামী লীগ তো প্রতিটা স্তরে বরং এটার বিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ নিশ্চুপ কিন্তু হয়ে আছে এখানে বিএনপি এবং বাম সংগঠনগুলো,
এবং অনেকেই যাদের আসলে এখানে কথা বলা উচিত ছিল যারা বলেনি। আমি দেখেছি ডাক্তার জাফরুল্লাহ সাহেব একমাত্র যারা ধরেন ঐক্য ফ্রন্ট এই সাইডে যারা আছেন তাদের দিক থেকে যিনি কথা বলেছেন, এবং আমি ওনাকে ধন্যবাদও জানাতে চাই ব্যক্তিগতভাবে, যে উনি বলেছেন যে এই যে মাদ্রাসাগুলোতে যে এই বলাৎকার ধর্ষণ এগুলো হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস না করে তারা এই ভাস্কর্য মূর্তি নিয়ে তারা উঠে পড়ে লেগেছে। এই ধরনের একটি বক্তব্য তো আমরা বিএনপির কাছ থেকে বা অন্য কোনো রাজনৈতিক দল কাছ থেকে পেলাম না। এটা তো ফাইট করছে আওয়ামী লীগই। কাজে আওয়ামী লীগের মদদে আওয়ামী লীগের বিরুদ্ধে এই ঘটনাগুলি ঘটছে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগ তো চায় না যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনের ধারাটি প্রতিষ্ঠিত হোক, রাজনৈতিক কোন আন্দোলন গড়ে উঠুক, সেই জন্য এইগুলি আন্দোলনের ব্যাপারে। জি, একটা সেকেন্ড বলি, শেষ করি। এই যে এই যুক্তিটা যে এটা আওয়ামী লীগের মদত হচ্ছে, এটা একটা যুক্তি না, এটা একটা কুযুক্তি আমি বলবো, এবং এটা একটা কনস্পিরেসি থিওরি হিসেবে ঠিক আছে, এবং এটা খুবই অসার একটা খেলো যুক্তি। এবং আপনি যেটা এখন বললেন যে কারণ আওয়ামী লীগ রাজনীতিতে আপনার কি বলে রাজনৈতিক আন্দোলন গড়ে উঠুক বা নির্বাচন, এগুলো নিয়ে আওয়ামী লীগ চায় না বলে এগুলো করছে। তো নির্বাচন তো 3 বছর বাকি আছে এখন। আওয়ামী লীগ আন্দোলন করার প্রয়োজনটা, আন্দোলন শুরু করলে তো 3 বছর আগেই শুরু করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আন্দোলন কে শুরু করবে? আন্দোলন শুরু করার কোন লক্ষণ কি কোথাও দেখা গেছে যেখান থেকে আপনার আওয়ামী লীগ ভয় পেয়ে কাজগুলো করবে? কারণ আন্দোলন করার জন্য মানে যারা করতে পারে, যে রাজনৈতিক প্রতিপক্ষগুলি আছে, তাদের সততার জায়গায় যে সঠতা, তাদের রাজনৈতিক ভিত্তির যে দুর্বলতা, জনগণ তাদেরকে অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। শুধু রাজনৈতিক প্রতিপক্ষরাই আরাফাত ভাই কেন আন্দোলন করবে? আর সাধারণ মানুষ হিসেবে আমিও তো চাই যে নির্বাচন সুষ্ঠু হোক। 2018 নির্বাচন তো আমি চাই না। 2018 নির্বাচন 2014 নির্বাচন হতে পেরেছে কারণ 2012-13-তে বিভিন্ন রকম ছোট ছোট বিভিন্ন জিনিস, হেফাজত, তারপরে হচ্ছে শাহবাগ, 2018-তে এসে নিরাপদ সড়ক চাই আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এইসব আন্দোলনের মধ্যে আসলে মানে যেটা মূল রাজনৈতিক আন্দোলন হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু হতে হবে, সেটা তো হতে পারে না। ফান্ডামেন্টালি যে ভুলটা করছেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে তো আলোচনা করছেন। এটা নিয়ে যদি করতে চান চলেন, এটা নিয়ে আলোচনা করবো, তাহলে এটা নিয়ে আলোচনা হবে। আলোচনা হচ্ছে নির্বাচন ব্যবস্থা নিয়ে না, আলোচনা হচ্ছে যে এই ফান্ডামেন্টালিস্টরা যে নেমেছে তারা আওয়ামী লীগের মদদে নেমেছে কিনা, যেগুলো বলা হচ্ছে। আমি বলছি এরা আওয়ামী লীগের প্রতিপক্ষ। আওয়ামী লীগ একমাত্র সেকুলার, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক রাজনৈতিক দল যারা এরা বেশি বাড়লে এদেরকে প্রতিহত করে। আওয়ামী লীগ কেন এদেরকে মাঠে নামাবে? এক। আর নির্বাচন কেন্দ্রিক যে আপনি যেটা বলছেন, সেখানে আমার কথা হচ্ছে আপনি ব্যক্তি হিসেবে সুষ্ঠু নির্বাচন চাইতে পারেন, কিন্তু আন্দোলন করার জায়গাটাতে তো আপনি আর নাই। আন্দোলন কারা করবে? রাজনৈতিক দলগুলো তো করে, সংগঠনরাই তো করে, দেশের ইন্ডিভিজুয়াল সাধারণ নাগরিক তো আন্দোলন করছে না। সেইখানে আমি বলেছি যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে পারতো বা পারে বা পারার ক্যাপাসিটি আছে বা করতে পারে, তারা তো সেই প্রত্যাখ্যাত হয়েছে জনগণ দ্বারা। তারা অগ্নি সন্ত্রাস করে, তারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় দুর্নীতি করে, 21 আগস্ট করে, হত্যা করে, গ্রেনেড ফেলে। আমি আসলে রাজনৈতিক প্রতিপক্ষের থিসিসটাতে একটু পরে আসব। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে আপনার কোনো কিছু করে ফেলার কোনো সুযোগ এই মুহূর্তে দেখছি না, কারণ প্রত্যেকটি বিষয় নিয়ে আওয়ামী লীগ এগিয়ে আছে। এবং যারা আওয়ামী লীগের বিপক্ষে কোনো একটা দানা বাঁধানোর চেষ্টা করছে, তারা কি করছে? অযৌক্তিক, অসত্য, সঠতা, এই যে ধর্ষণ নিয়ে নামলো, দেখেন শুধু ছাত্রলীগ যে দুটো ঘটনার সাথে সম্পৃক্ত ছিল সেটা নিয়ে তাদের মাথা ব্যথা। মাদ্রাসাতে যে বলাৎকার হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, একটা কথা বলেছে আপনার বামরা বা ধর্ষণ, মানে মাদ্রাসায় বলাৎকার হলে তো ছাত্রলীগের ধর্ষণ শুদ্ধ হয়ে যায় না। মাদ্রাসায় বলাৎকার হলে তো ছাত্রলীগের ধর্ষণ শুদ্ধ হয় না। মানে আপনি মানে এইটা তো শান্তিয়া মাঝে ঢাকা। আমার পয়েন্ট হচ্ছে নো, দিস ইজ এক্স্যাক্টলি মাই পয়েন্ট। আপনি যখন ধর্ষণের বিপক্ষে দাঁড়াবেন, যেটা আমাদের অবস্থান, ইভেন ছাত্রলীগের অবস্থান, সেটা হচ্ছে সকল ধর্ষণের বিরুদ্ধে অবস্থান। ছাত্রলীগের যে ছেলেটা ধর্ষণ করেছে, দুষ্কৃতিকারী, সেই ধর্ষণের বিরুদ্ধে আমার অবস্থান, এবং সকল ধর্ষণ। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে বিএনপি এবং বামপন্থী দলগুলোর মধ্যে যে সমস্যা হচ্ছে, এবং ছাত্র অধিকার মানে কি সংরক্ষণ পরিষদে যে সমস্যা হচ্ছে, তারা শুধু বেছে বেছে ছাত্রলীগের ধর্ষণ নিয়ে তাদের মাথা ব্যথা, অন্য কোনো ধর্ষণ নিয়ে এখানে যে আমার মনে হয় যে সংজ্ঞায়নে একটু প্রবলেম হচ্ছে। আরাফাত ভাই আমি একটু আসবো আপনার কাছে। আপনি আমাকে বলেন তো, হেফাজত কিভাবে আওয়ামী লীগের প্রতিপক্ষ? বাংলাদেশে কোন সংগঠন রেলওয়ে থেকে এই পরিমাণ জমি জমা পেয়েছে? বাংলাদেশে কোন সংগঠন পাঠ্যপুস্তকে 52টা পরিবর্তন এনেছে? বাংলাদেশের কোন সংগঠন তাদের দাবির চেয়ে বেশি পেয়েছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি? বাংলাদেশের কোন সংগঠন সে প্রধানমন্ত্রীকে এরকম একটি উপাধি দেওয়ার পরে প্রধানমন্ত্রী এটি খুশি অংশ নিয়েছেন? বাংলাদেশের কোন সংগঠনের প্রধানের কাছে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতারা দোয়া চেতে গিয়েছেন? কোন সংগঠন? একটি সংগঠন নাম বলেন। আপনি
প্রশ্ন করতে যে যুক্তিটা দাঁড় করাচ্ছেন এটাকে বলে ফ্যালেসি অফ লজিক। সেটাকে আমি একটু ব্যাখ্যা করব কিভাবে। আওয়ামী লীগের প্রতিপক্ষ কেন হবে হেফাজত বা কোনো একটা সংগঠন? আওয়ামী লীগের প্রতিপক্ষ নয়, আওয়ামী লীগ আমি বলি নো আমি বলি নাই, আমাকে বলতে দেন আমি যেটা বলেছি। নো, আমি যেটা বলেছি লেট মি ক্ল্যারিফাই। আমি বলেছি যে আওয়ামী লীগ এখন সরকারে আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার কাছে গোটা বাংলাদেশের সকল নাগরিক সমভাবে উনি দেখতে চান। কাউমি মাদ্রাসা ভিত্তিক যে জনগোষ্ঠী তাদেরকে তো আপনি কেটে ফেলে দিবেন, তাদেরকে মেইন স্ট্রিমিং করতে হবে, মূলধারায় আনতে হবে, তাদেরকে আপনার দেখাশোনা করে রাখতে হবে, তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদেরকে মেইন স্ট্রিমে আনার সুযোগ করে দিতে হবে। সেই কাজগুলো আওয়ামী লীগ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের প্রতিপক্ষ কোনটা আমি বলি, শেষ করি নাই কিন্তু খালেদ। আওয়ামী লীগের প্রতিপক্ষ হচ্ছে হেফাজত হোক, বিএনপি হোক, যে কোনো সংগঠন হোক, যখন মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা আনবে, মৌলবাদিতা আনবে, সেগুলো নিয়ে যখন ঠেলে দিবে, তখন সেই আদর্শের বিরুদ্ধে সেই মৌলবাদী আদর্শ আওয়ামী লীগের প্রতিপক্ষ হবে। আপনি কোন একটা যুক্তি দেওয়ার আগে প্রথমে এটা ফ্যালাসি, এটা অযুক্তি, এটা আপনি বলেন, কিন্তু পাঠ্যপুস্তক পরিবর্তন করার দাবিটা কিভাবে অসাম্প্রদায়িক বা মুক্তিযুদ্ধের চেতনার জিনিস সেটা তো আমি বুঝতে পারি না। হিন্দু লেখকদের বই থেকে নাম দেওয়া। আপনাকে আমি বলি, পাঠ্যপুস্তক পরিবর্তনের যে বিষয়টা সেটা নিয়ে আলাদাভাবে একটা টকশো করেন। আপনার হয় কি এমন একটা প্রশ্ন তোলেন যেটার আসলে ইনডেপথ ইয়েতে যেতে হবে, তথ্য দিতে। আপনি যেটা বলে দিচ্ছেন স্ট্রেট ফরওয়ার্ড, এত পরিবর্তন হয়েছে, দ্যাট ইজ নট কারেক্ট। আরো অনেক তথ্য আছে। নো, দিস ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট। নো, অ্যাবসলিউটলি নো, দিস ইজ অ্যাবসলিউট। শুনুন, এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট আপনাকে আমি বলি। এবং আপনি যেটা বলছেন রবীন্দ্রনাথের একটা কবিতা চেঞ্জ করে রবীন্দ্রনাথেরই আরেকটা কবিতা ঢোকানো হয়েছে। আরাফাত ভাই আমি নিজে দেখেছি, আরাফাত ভাই আমি নিজে পরীক্ষা করে দেখেছি, 52টা পরিবর্তন করা হয়েছে। 52টা, হেফাজত 53টা চেয়েছিল, 52টা করেছে। 52টা করা হয়েছে। কারেক্ট। শুনুন, আপনি আবার রবীন্দ্রনাথের একটা কবিতা সরিয়ে আরেকটা কবিতা রবীন্দ্রনাথেরই আনা হয়েছে। জিনিসটা যেটা করা হচ্ছে, এই ধরনের পরিবর্তন এগুলো একটা মানে এটা একটা চলমান প্রক্রিয়া, এগুলোর মধ্যে থাকবে এবং এই পরিবর্তন চলতেই থাকবে। সবকিছু হেফাজতের কথা মেনে করে ফেলেছে, এটা আমি এগ্রি করি না। আমার মনে হয় আরাফাত ভাই আমরা একটু কথা হচ্ছে, আপনাকে আমি একটু বলি, বাংলাদেশে সর্বশেষ একটু শেষ করে দেই। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা মাত্র আওয়ামী লীগ ধারণ করে এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা আওয়ামী লীগ ধারণ করে। যে বা যারা যখনই এই অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনার কি কুঠারাঘাত করবে, তারাই আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে যাবে। তার আগ পর্যন্ত সবাই সব সময় আওয়ামী লীগ সরকারে থাকলে সবাইকে সমভাবে দেখতে চায়, এইটা আমি বলছিলাম। আরাফাত ভাই থ্যাংক ইউ। কিন্তু আমার সাজেশন হচ্ছে, আওয়ামী লীগ যখন কাউকে তার প্রতিপক্ষ দেখে তখনই সে অসাম্প্রদায়িক, তখন সে সাম্প্রদায়িক হয়ে যায়, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী হয়ে যায়। সেটা আদার ওয়ে রাউন্ড। ওই বিরোধী চেতনার বিরোধী হয় বলে প্রতিপক্ষ হয়, প্রতিপক্ষ হয় বলে চেতনার বিরোধী হয়। রাইট। আমি আবার আসবো আপনার কাছে।